নমস্কার, আপনারা দেখছেন রাত জাগা গল্প। আজকের গল্প হলো লখনৌয়ের ডুয়েল, সত্যজিৎ রায়ের লেখা। আমার নামটা গোপনই থাক এখনও অবধি। আজকের গল্প লখনৌয়ের ডুয়েল। আপনাদের যদি গল্পটা শুনতে ভালো লাগে তাহলে এই নতুন চ্যানেলটা কি দয়া করে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। এবং আপনারা নিজেদের যদি আপনাদের কোনো গল্প ভালো লাগে বা আপনারা আমার গলায় শুনতে চান তাহলে সেটাও আপনারা এখানে সাবমিট করতে পারেন। ইমেলটি ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হবে। আপনারা সেই ইমেলে আপনাদের নিজস্ব গল্প সাবমিট করতে পারেন, যেটা আমি এখানে পড়ে শোনাব। ধন্যবাদ। আজকের গল্প শুরু হোক। আপনারা শুনুন, আপনার কমেন্টে লিখবেন কেমন লাগলো, এবং অবশ্যই রাত জাগা গল্পকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ডুয়েল মানে জানিস? জিজ্ঞেস করলেন তারিণী খুড়ো। বা ডুয়েল জানবো না, বলল ন্যাপলা। ডুয়েল রোল মানে দ্বৈত ভূমিকা। সন্তোষ দত্ত গুপি গাইনে ডুয়েল রোল করেছিলেন, হাল্লার রাজা আর শুন্ডির রাজা। সে ডুয়েলের কথা বলছি না, ডিইউএল নয়, ডিইউইএল, ডুয়েল, অর্থাৎ দুজনের মধ্যে লড়াই। হ্যাঁ জানি 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 জানি। এই ডুয়েল নিয়ে এককালে কিছু পড়াশোনা করেছিলাম নিজের শখে। ১৬শ শতাব্দীর শেষ ভাগে ইটালি থেকে ডুয়েলিংয়ের রেওয়াজ ক্রমে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। তখন তরোয়াল জিনিসটা ছিল ভদ্রলোকদের পোশাকের একটা অঙ্গ, আর ওসি চালনা বা ফেন্সিং শেখাটা পরত সাধারণ মানসিক্ষার মধ্যে। একজন হয়তো আরেকজনকে অপমান করলো, অমনি অপমানিত ব্যক্তি ইজ্জত বাঁচাবার খাতিরে অন্যজনকে ডুয়েল চ্যালেঞ্জ করলো। এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করাটা রেওয়াজের মধ্যে পড়তো না, ফলে সোর্ড ফাইট শুরু হয়ে যেত। মান যে বাজবেই এমন কোনো কথা নেই, কারণ যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি ওসি চালনায় তেমন নিপুণ নাও হতে পারেন, কিন্তু তাও চ্যালেঞ্জ করা চাই, কারণ অপমান হজম করাটা সেখানে অত্যন্ত হেয় বলে গণ্য হতো। বন্দুক পিস্তলের যুগে অবশ্যই পিস্তলই হয়ে গেল ডুয়েলিংয়ের অস্ত্র। সেটা অষ্টাদশ শতাব্দীর ঘটনা। এই ডুয়েলিংয়ে তখন এত লোক মরতো আর জখম হতো যে এটাকে বেআইনি করার চেষ্টা ইতিহাসে অনেকবার রয়েছে। কিন্তু এক রাজা আইন করে বন্ধ করলেন, তারপরের রাজা ঢিলে দেওয়াতে আবার চালু হয়ে গেল ডুয়েলিং। আর কত রকম তার আইন কানুন। দুজনকেই হুবহু একরকম অস্ত্র ব্যবহার করতে হবে, দুজনেরই একটা করে সেকেন্ড বা আম্পায়ার থাকবে যাতে কারচুপির রাস্তা বন্ধ হয়। দুজনকেই দাঁড়াতে হবে এমন জায়গায় যাতে পরস্পরের মধ্যে আন্দাজ ২০ গজের ব্যবধান থাকে। আর চ্যালেঞ্জারের সেকেন্ড ফায়ার বলা মাত্র দুজনের একসঙ্গে গুলি চালাতে হবে। তোরা জানিস কি না জানি না, এই ভারতবর্ষেই, না ভারতবর্ষ কেন, এই কলকাতাতেই আজ থেকে ২০০ বছর আগে এক বিখ্যাত ডুয়েল লড়াই হয়েছিল। ন্যাপলাও দেখলাম জানে না, সেও আমাদের মতো মাথা নাড়ল। যে দুজন লড়েছিলেন তাদের একজন তো জগদীপ খ্যাত। তিনি হলেন ভারতের বড় লাট ওয়ারেন হেস্টিংস। প্রতিপক্ষের নাম ফিলিপস ফ্রান্সিস। ইনি ছিলেন বড় লাটের কাউন্সিলের সদস্য। হেস্টিংস কোনো কারণে ফ্রান্সিসকে একটি অপমানসূচক চিঠি লেখেন। ফ্রান্সিস তখন তাকে ডুয়েল চ্যালেঞ্জ করে। আলিপুরে যখন, যেখানে ন্যাশনাল লাইব্রেরি, তারই কাছে একটা খোলা জায়গায় এই ডুয়েল হয়। ফ্রান্সিস চ্যালেঞ্জ করেছিলেন, ফলে তারই এক বন্ধুকে জোড়া পিস্তল জোগাড় করতে হলো, এবং তিনি ফায়ার বলে চেঁচালেন। পিস্তলও চলেছিল একই সঙ্গে, কিন্তু মাটিতে জখম হয়ে পড়লেন মাত্র একজনই, ফিলিপ ফ্রান্সিস। তবে সুখের বিষয়, সে জখম মারাত্মক হয়নি। ইতিহাস তো হলো, বলল ন্যাপলা। এবার গল্প হোক। ডুয়েলিং যখন আপনার মাথায় ঘুরছে তখন মনে হচ্ছে ডুয়েল নিয়ে নির্ঘাত আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে, খুড়ো বললেন। তোরা যা ভাবছিস সেরকম অভিজ্ঞতা না থাকলেও যা আছে শুনলে তাক লেগে যাবে। দুধ চিনি ছাড়া চায়ে চুমুক দিয়ে পকেট থেকে
এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি প্যাকেট আর দেশলাই করে পাশে তক্তপোষের ওপর রেখে তারিণী খুড়ো তার গল্প শুরু করলেন। আমি থাকি তখন লখনৌতে। রেগুলার চাকরি বলে কিছু নেই এবং তার বিশেষ প্রয়োজনও নেই, কারণ তার বছর দেড়েক আগে রেঞ্জার্সের লটারিতে লাখ দেড়েক টাকা পেয়ে তার সুদেই দিব্যি চলে যাচ্ছে। আমি বলছি 51-এর কথা। তখনও আর এমন ম্যাগির বাজার ছিল না। আমি একা মানুষ, মাসে 500-700 টাকা হলে দিব্যি আরামে চলে যেত। লাটুস রোডে একটা ছোট্ট বাংলো বাড়ি নিয়ে থাকি। পায়োনিয়ার কাগজে মাঝে মাঝে ইংরেজিতে চুটকি গোছের লেখালেখি। তার হজরতগঞ্জের একটা নিলামের দোকানে যাতায়াত করি। নবাবদের আমলের কিছু কিছু জিনিস তখনও পাওয়া যেত। সুবিধের দামে পেলে ধনী আমেরিকান ট্যুরিস্টদের কাছে বেচে বেশ 2 পয়সা লাভ করা যেত। অবশ্যই আমার নিজেরও যে শখ ছিল না তা নয়। আমার বৈঠকখানা ছোট হলেও তার অনেক জিনিসই ছিল এই নিলামের দোকানে। এক রবিবার সকালে দোকানে গিয়ে দেখি জিনিসপত্রের মধ্যে রয়েছে একটা খয়েরি রঙের মেহগনি কাঠের বাক্স, 1 হাত লম্বা, 1 বিঘত চওড়া, ইঞ্চি 3 পুরু। ভেতরে কি থাকতে পারে আন্দাজ করতে পারলাম না, তাই জিনিসটা সম্বন্ধে কৌতূহল গেল বেড়ে। নিলামে অনেক জিনিসই উঠেছে, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে ওই বাক্সের দিকে। অবশেষে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর দেখলুম নিলামদার বাক্সটাকে হাতে তুলে নিয়েছিলেন। আমি টান হয়ে বসলুম। যথারীতি গুণকীর্তন শুরু হলো। এবারে একটি অতি লোভনীয় জিনিস আপনাদের কাছে উপস্থিত করছি। এর জুড়ি পাওয়া ভার। দেখুন, এই যে ঢাকনা খুলছি আমি, 200 বছরের পুরনো জিনিস, অথচ এখনো এর যে অম্লান রয়েছে। জগবিখ্যাত আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক জোসেফ ম্যান্টনের ছাপ মারা এক জোড়া ডুয়েলিং পিস্তল। এই জোড়ার আর জুড়ি নেই। আমার তো দূর থেকে দেখেই হয়ে গেছে ও জিনিসটা আমার চাই। আমার কল্পনা তখনই খেলতে শুরু করে দিয়েছে। চোখের সামনে দেখতে পাচ্ছি 2 প্রতিদ্বন্দ্বী পরস্পরের 20 হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে ফায়ার শোনা মাত্র গুলি চালাচ্ছে, আর তারপরেই রক্তাক্ত ব্যাপার। এইসব চিন্তা মাথায় ঘুরছে, নিরাম হয়ে চলেছে। 4 বাগের এক গুজরাটি ভদ্রলোক 750 বলার পর আমি ধাঁ করে 1000 বলাতে দেখলাম ডাকাডাকি বন্ধ হয়ে গেল। ফলে বাক্স সমেত পিস্তল দুটি আমারই হয়ে গেল। জিনিসটা দোকানে দেখে যতটা ভালো লেগেছিল, বাড়িতে এসে হাতে নিয়ে তার চেয়ে যেন 100 গুণে বেশি ভালো লাগলো। পিস্তলের মতো পিস্তল বটে, যেমন তার বাঁট তেমনি তার নল। পুরো পিস্তল প্রায় 17 ইঞ্চি লম্বা। তার গায়ে পরিষ্কার খোদাই করা রয়েছে, মেকারের নাম জোসেফ ম্যান্টন। বন্দুক সম্বন্ধে কিছু পড়াশোনা আগেই করা ছিল। 18 শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ডে বন্দুক বানিয়ে হিসেবে যাদের সবচেয়ে বেশি নামডাক, জোসেফ ম্যান্টন হলেন একজন। লখনৌ গিয়েছি সবে মাস 3 হলো। ওখানে বাঙালির সংখ্যা বিশেষ নয়, কিন্তু তখনও পর্যন্ত তাদের কারুর সঙ্গে তেমন পরিচয় হয়নি। সন্ধ্যাবেলাটা মোটামুটি বাড়িতেই থাকি। আমি ছাড়া থাকে একজন রান্নার লোক আর একটি চাকর। পিস্তল দুটো কেনা অবধি মাথায় ডুয়েলিং সংক্রান্ত একটা প্লট ঘুরছে, তাই খাতা কলম নিয়ে আরাম কেদারায় বসেছি। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ল। কোনো বিদেশি খুঁজবেন নাকি? পুরনো জিনিসের সাপ্লায়ার হিসাবে আমার কিছুটা পরিচিতি এর মধ্যেই হয়ে গেছে। গিয়ে দরজা খুললুম। একজন সাহেবই বটে, বছর 45 বয়স। বোঝাই যাচ্ছে এদেশে অনেক দিনের বাসিন্দা, এমনকি জন্মও হয়তো এখানে, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান। গুড ইভিনিং। আমিও প্রত্যভিবাদন জানালুম। সাহেব বলল, একটু দরকার ছিল, ভেতরে বসতে পারি কি? নিশ্চয়ই।
সাহেবের উচ্চারণে কিন্তু দুআঁশলা ভাব নেই একদম। ভদ্রলোককে বৈঠকখানায় এনে বসালাম। এইবার আলোয় চেহারাটা আরো স্পষ্ট বোঝা গেল। সুপুরুষই বলা চলে। চুল কটা, একজোড়া বেশ তাগড়াই গোফতাও কটা, চোখের মনে নীল, পরনে ছে রঙের স্যুট। আমি বললুম, সাহেব, আমি তো মদ খাই না, তবে যদি বলো তো এক পেয়ালা চা বা কফি করে দিতে পারি। সাহেব বললে যে তার কিছুরই দরকার নেই, সেই মাত্র বাড়ি থেকে ডিনার করে এসেছেন। তারপর তার আসার কারণটা বললে। তোমায় আজ সকালে দেখলাম হজরতগঞ্জের অকশন হাউসে। তুমিও ছিলে বুঝি সেখানে? হ্যাঁ, কিন্তু তুমি এত তন্ময় ছিলে তাই বোধহয় খেয়াল করি। আসলে একটা জিনিসের ওপর খুব লোভ ছিল, সেটা তো তোমারই হয়ে গেল শেষ পর্যন্ত। ডুয়েলিং পিস্তল জোসেফ ম্যান্টনের তৈরি। ইউ আর ভেরি লাকি। আমি একটা কথা না জিজ্ঞেস করে পারলাম না। ওটা কি তোমার কোনো চেনা লোকের সম্পত্তি ছিল? হ্যাঁ, তবে সে বহুদিন হলো মারা গেছে। তারপর কোথায় চলে গিয়েছিল জিনিসটা জানতাম না। ওটা কি আমি একবার হাতে নিয়ে দেখতে পারি? কারণ ওটার সঙ্গে একটা কাহিনী জড়িত রয়েছে, তাই। আমি সাহেবের হাতে পিস্তলের বাক্সটা দিল। সাহেব সেটা খুলে পিস্তলটা বার করে উদ্ভাসিত চোখে সেটা ল্যাম্পের কাছে নিয়ে নেড়েচেড়ে দেখে বললে, এই পিস্তল দিয়েই এক জুয়েল লড়া হয়েছিল লখনৌ শহরে। সেটা বোধহয় তুমি জানো না। লখনৌতে ডুয়েল? হ্যাঁ, আজ থেকে 150 বছর আগের ঘটনা। একেবারে ঊনবিংশ শতাব্দীর শেষে। সত্যি বলতে কি, আর 3 দিন পরেই ঠিক 150 বছর পূর্ণ হবে, 16ই অক্টোবর। তাই বুঝি? হ্যাঁ। খুব আশ্চর্য তো। কিন্তু ডুয়েলটা কাদের মধ্যে হয়েছিল? সাহেব পিস্তলটা ফেরত দিয়ে আবার সোফায় বসে বললেন, সমস্ত ঘটনাটা আমার এমন পুঙ্খানুপুঙ্খভাবে শোনা যে আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। ডক্টর জেরিমায়া হাডসনের মেয়ে অ্যানাবেলা হাডসন তখন ছিল লখনৌয়ের নাম করা সুন্দর। ডার্ক সাইটের তরুণী, ঘোড়া চালায়, বন্দুক চালায়, দুটোই পুরুষের মতো। এদিকে আবার ভালো নাচতে পারে, গাইতে পারে। সেই সময় লখনৌতেই এক তরুণ ইংরেজ আর্টিস্ট এসে রয়েছে, নাম জন ইংলিংওয়ার্থ। তার আসল মতলব নবাবের ছবি এঁকে ভালো ইনাম পাওয়া। কিন্তু অ্যানাবেলার সৌন্দর্য কথা শুনে আগে তার একটা পোর্ট্রেট করার প্রস্তাব নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হলে। ছবিও হলো বটে, কিন্তু তার আগে ইংলিংওয়ার্থ অ্যানাবেলাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। এদিকে তারই কিছুদিন আগে একটা পার্টিতে অ্যানাবেলার সঙ্গে ওর আলাপ হয়েছে চার্লস ব্রুজের। লখনৌ ক্যান্টনমেন্টে তখন বেঙ্গল রেজিমেন্টের একটা বড় অংশ ছিল। তারই ক্যাপ্টেন ছিলেন চার্লস ব্রুজ। ব্রুজও প্রথম দর্শনেই অ্যানাবেলার প্রেমে পড়ে গেলেন। পার্টির 2 দিন বাদে আর থাকতে না পেরে অ্যানাবেলার বাড়ি গিয়ে হাজির হলেন ক্যাপ্টেন ব্রুজ। গিয়ে দেখেন একটি অচেনা তরুণ অ্যানাবেলার ছবি আঁকছেন। ইলিংওয়ার্থ তেমন জোয়ান পুরুষ না হলেও চেহারাটা তার মন্দ ছিল না। তার হাবভাবে তিনিও যে অ্যানাবেলার প্রতি অনুরক্ত এটা বুঝতে ব্রুজের দেরি লাগলো না। শিল্পী জাতটাকে ব্রুজ এমনিতেই অবজ্ঞা করেন। বর্তমান ক্ষেত্রে তিনি অ্যানাবেলার সামনেই ইংলিংওয়ার্থকে একটা অপমানসূচক কথা বলে বসলেন।
ইলিংওয়ার্থের মধ্যে যা গুণ ছিল তা সবই শিল্পী সুলভ গুণ, আর তার প্রবৃত্তিগুলো ছিল কোমল। কিন্তু আজ অ্যানাবেলার সামনে এই অপমান তিনি হজম করতে পারলেন না। তিনি ব্রুসকে ডুয়েলে চ্যালেঞ্জ করে বসলেন। ব্রুসও খুশি মনে সে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। ডুয়েলের দিনক্ষণও ঠিক হয়ে গেল, 16ই অক্টোবর ভোর 6টা। তুমি জানো বোধহয় যে যারা ডুয়েল লড়বে তাদের একজন করে সেকেন্ডের দরকার। আমি বললাম জানি। এরা আম্পায়ারের কাজ করে, অর্থাৎ লক্ষ্য রাখে যে ডুয়েলের নিয়মগুলো ঠিকভাবে পালিত হচ্ছে কিনা। হ্যাঁ, সচরাচর এই সেকেন্ডটি হয় যে ডুয়েল লড়বে তার বন্ধু স্থানীয় কেউ। লখনৌ শহরের ইংলিংওয়ার্থ পরিচিতের সংখ্যা বেশি না হলেও সরকারি দপ্তরের এক কর্মচারীর সঙ্গে তার বেশ আলাপ হয়েছিল। এর নাম হিউ ড্রামন্ড। ইংলিংওয়ার্থ ড্রামন্ডকে অনুরোধ করলেন এক জোড়া ভালো পিস্তল জোগাড় করে দিতে, কারণ ডুয়েলের নিয়ম অনুযায়ী দুটো পিস্তল ঠিক এক রকম হওয়া চাই। এছাড়া ইংলিংওয়ার্থকে দ্বিতীয় অনুরোধ হলো ড্রামন্ড যেন তার সেকেন্ডের কাজ করেন। ড্রামন্ড রাজি হলেন। অন্যদিকে ক্যাপ্টেন ব্রুজও তার বন্ধু ফিলিপ ম্যাকফনকে তার সেকেন্ড করলেন। ডুয়েলের দিন এগিয়ে এলো। এর ফলাফল যে কী হবে সে সম্বন্ধে কারুর মনে কোনো সন্দেহ নেই, কারণ পিস্তলে ক্যাপ্টেন ব্রুজের লক্ষ্য অভ্যর্থ। আর ইংলিংওয়ার্থ তুলি চালনায় নিপুণ হলেও পিস্তল চালনায় একেবারেই এই পর্যন্ত বলে সাহেব থামল। আমি ব্যগ্রভাবে জিজ্ঞেস করলুম, শেষ পর্যন্ত কি হলো? প্রতি বছর 16ই অক্টোবর ভোর 6টায় কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। কোথায়? ঘটনাটা যেখানে ঘটেছিল সেইখানে, দিলখুশার পশ্চিমে গুমতি নদীর কাছে একটা মাঠে তেঁতুল গাছের নিচে। পুনরাবৃত্তি মানে? যা বলেছি তরশু ভোর 6টায় গেলে পুরো ঘটনাই চোখের সামনে দেখবে। বলছো কি? এ তো ভৌতিক ব্যাপার। আমার কথা মানার কোনো বাধ্যবাধকতা নেই। তুমি নিজেই গিয়ে যাচাই করে এসো 3 দিন পরে। কিন্তু আমি কি জায়গাটা ঠিক চিনে যেতে পারবো? আমি তো বেশি দিন হলো এখানে আসিনি। লখনৌয়ের ভূগোলটাও এখনো। তুমি দিলখুশাকে চেনো? তা চিনি। দিলখুশার বাইরে আমি 6:45 তোমার জন্য অপেক্ষা করব। বেশ, তাই কথা রইল। সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। তারপরই খেয়াল হলো যে ভদ্রলোকের নামটাই জানা হয়নি। অবশ্যই সেও আমার নাম জিজ্ঞেস করেনি। যাই হোক, নামটা বড় কথা নয়। যে কথাগুলো সে বলে গেল সেগুলোই হলো আসল। বিশ্বাস হচ্ছিল না যে এই শহরেই এককালে এক এরকম রোম্যান্টিক একটা ব্যাপার ঘটে গেছে, এবং আমারই হাতে রয়েছে একজোড়া পিস্তল যেগুলো এই ঘটনায় একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটল অ্যানাবেলা হাডসন? এবং আরও একটা প্রশ্ন, এই দুজনের মধ্যে কাকে ভালোবেসেছিল অ্যানাবেলা? আশা করি 16 তারিখে অভিযানেই এইসব প্রশ্নের জবাব মিলবে। ক্রমে এগিয়ে এলো 16ই কারণ সে ওই দুজনের একজনকেও ভালোবাসে। ও বুঝেছিল ইংলিংওয়ার্থ মরবেন এবং ব্রুজ বেঁচে থেকে ওকে বিরক্ত করবেন। সেটাও চায়নি, কারণ সে আসলে ভালোবাসতো আরেকজনকে, যাকে সে পরে বিয়ে করে এবং যার সঙ্গে সে সুখে ঘর করে। আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে 150 বছরের পুরনো ডুয়েলের দৃশ্য দ্রুত মিলিয়ে আসছে। কুয়াশাও যেন আরও ঘন হচ্ছে। আমি আশ্চর্য হয়ে অ্যানাবেলার কথা ভাবছি। এমন সময় একটা নীলি কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠলাম। হিউ হিউ, অ্যানাবেলা ডাকছে। হিউ হিউ হিউ, অ্যানাবেলা ডাকছে।
আমাদের দৃষ্টি এবার সাহেবের দিকে ঘুরতেই শরীরের মধ্যে দিয়ে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। এ কাকে দেখছি চোখের সামনে? এর পোশাক বদলে গেল কি করে? পোশাক বদলে গেল কি করে? এই যে সেই ১৫০ বছর আগের পোশাক। তোমাকে আমার পরিচয় দেওয়া হয়নি, বলল সাহেব। তার গলার স্বর যেন বহু দূর থেকে ভেসে আসছে। আমার নাম হিউ ড্রামন্ড। ইংলিংওয়ার্থের বন্ধুকেই ভালোবাসতো অ্যানাবেলা। গুড বাই। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখলাম সাহেব ওই পোড়ো বাড়িটার দিকে অগ্রসর হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। টাঙ্গা করে বাড়ি ফিরে মেহগনির বাক্সটা খুলে পিস্তল দুটো আরেকবার বার করলাম। নলে হাত পড়তে গরম লাগলো। এবার নলের মুখটা নাকের কাছে আনলাম। টাটকা বারুদের গন্ধ।